প্রথমে আপনাদের সকলকে নমস্কার। আমাদের মাননীয় সভাপতি রূপম সাহা তিনি আমার পরিচয় করে দিয়েছেন, সেটা তাকে প্রথমে ধন্যবাদ জানাই। আমাদের খুব সিনিয়র লিডার এবং বর্তমানে শিলচরের মাননীয় এমপি, আগে 5 বারের বিধায়ক ছিলেন, মন্ত্রীও ছিলেন, পরিমল শুক্লবৈদ্যদা, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। বর্তমান মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয়, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং ধলাইয়ের আমাদের মাননীয় বিধায়ক, খুব জনপ্রিয় বিধায়ক নিহার রঞ্জন দাস, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা সকলে জানেন যে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই সরকার, যাকে এনডিএ সরকার বলি আমরা বর্তমানে, তা 11 বছর পূর্ণ করেছে। তো এই 11 বছরে কি কি পরিবর্তন এসেছে তাকে যেমন সংখ্যা তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ কত রাস্তা ছিল এখন কত হয়েছে, কত আইআইটি ছিল কত এখন আইআইটি হয়েছে, কিন্তু তার থেকেও আরো একটা বিষয় আছে যেটাকে অনুধাবন করার বিষয়, সেটা সংখ্যা তত্ত্ব দিয়ে বোঝা যায় না। সেটা নরেন্দ্র মোদীর এই সরকার কি করতে পেরেছে। আপামর ভারতবাসী, সে আমাদের এদিকের কামরূপ থেকে শুরু করে এদিকে কচ্ছ পর্যন্ত, বা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, যে 1000 বছর ধরে আমরা পরাধীন থাকার ফলে যে জাতিটা অনেকটা নুব্জ হয়ে গেছিল, অনেকটা মানে ঘাড় ঝুলে গেছিল, কনফিডেন্সের অভাবে ভুগছিলাম আমরা, সেই জাতিটাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গোটা বিশ্বের সামনে বলতে শিখিয়েছে, এস উই ক্যান, আমরা পারি করতে। এবং গোটা বিশ্বের সামনে একটা অদ্ভুত ভারতবর্ষের ছবি গেছে। আমি একটা পুরনো জিনিসের উদাহরণ দিয়ে শুরু করতে চাই। যখন কোভিডের মহামারী চলছিল, সেই সময় মাঝে এক সময় বিজ্ঞানীরা বললেন যে একটা ট্যাবলেট আছে বা একটা ওষুধ আছে, হাইড্রক্সি অক্সিক্লোরোকুইনিন, সেটা খেলে পরে নাকি কোভিড হবে না। জেনারেলি এটা আগে ম্যালেরিয়াতে ব্যবহৃত হতো, পরবর্তী সময় আর্থারাইটিসের ট্রিটমেন্টেও ডাক্তারবাবুরা ব্যবহার করেন। তো যখন সবাই ভারতবর্ষ থেকে, যেহেতু ভারতবর্ষ প্রচুর ম্যানুফ্যাকচার করে হাইড্রক্সি ক্লোরোকুইনিন, সবাই ভারতবর্ষ থেকে চাইতে শুরু করলো। আমেরিকাও বললো আমাদেরকে দিতে হবে। তো ছোট একটা দেশ ব্রাজিল, তারাও চেয়েছিল যে আমাদের ভারতবর্ষ যেন আমাদেরকে হাইড্রক্সি অক্সিক্লোরোকুইনিন পাঠায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেরকম আমরা ভ্যাকসিন মৈত্রী করেছি, সেরকম কোভিডের সময় তিনি পাঠালেন। সেটা বড় কথা নয়, ভারতবর্ষ পৃথিবীর অনেক দেশে পাঠিয়েছে। কিন্তু বড় কথাটা কি, ব্রাজিলের তৎকালীন রাষ্ট্রপতি তিনি ভারতবর্ষকে ধন্যবাদ জানালেন, ভারতবর্ষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। কিভাবে ধন্যবাদ জানালেন? উনি একটা ফটো টুইট করলেন। এর মাধ্যমে বোঝা যায় যে ভারতবর্ষ কিভাবে পরিবর্তিত হচ্ছে। সেই ফটোটা কি, সেই ছবিটা কি? সেই ছবিতে দেখা যাচ্ছে বজরংবলী হনুমান বিশল্যকরণী নিতে যাওয়ার সময় গোটা পাহাড়টাকে তুলে এনেছিলেন, গন্ধমাদন পর্বত। সেই ছবি টুইট করছেন ব্রাজিলের রাষ্ট্রপতি, যিনি জাতিতে বা ধর্মে খ্রিস্টান। ভারতবর্ষের সংস্কৃতি সম্পর্কে তার হয়তো আগে খুব একটা আইডিয়া ছিল না। তিনি সেই ছবি টুইট করে বলছেন যে যেভাবে গন্ধমাদন পর্বত দিয়ে বিশল্যকরণী নিয়ে এসে ভাই লক্ষণের জীবন বজরংবলী বাঁচিয়েছিলেন, ঠিক সেইভাবে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর 140 কোটির ভারত ব্রাজিলকে হাইড্রক্সি ক্লোরোকুইনিন দিয়ে জীবন বাঁচাচ্ছে বা বাঁচিয়েছেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমরা এই 11 বছরে আমরা এটা করতে পেরেছি। ভারতবর্ষের প্রতি বিশ্বের যে তাকানো, দেখা, সেই দেখার দৃষ্টিটা পরিবর্তিত হয়েছে। আমরা মানুষকে দুভাবে দেখি, কেউ এইভাবে দেখি, কেউ এইভাবে দেখি। তাদের সামাজিক স্তরের উপর নির্ভর করে বেশিরভাগ মানুষ এইভাবে দেখে। সেরকম রাষ্ট্রেরও, প্রত্যেকটি রাষ্ট্রেরও সেই ধরনের স্ট্যাটাস থাকে যার উপর নির্ভর করে সেই রাষ্ট্রকে দেখা হয়। আমরা কোনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে ছোট করতে চাই না, সব প্রধানমন্ত্রী আমাদের জন্য শ্রদ্ধেয়। কিন্তু আমরা দেখেছি এর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় গেলে তাদের সাথে যে ধরনের আচরণ হতো, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলে তাকে ঘিরে যে ধরনের আচরণ হয়। এবং আমি সৌভাগ্যবশত সেই ব্রাজিলেই ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে G20-তে গেছিলাম, যে ব্রাজিলের রাষ্ট্রপতির কথা আমি উল্লেখ করলাম। সেখানে যখন আমি ঘুরতে বেরিয়েছি, যখন আমাদের কাজ শেষ হয়ে গেছে, মিটিং শেষ G20-র, ব্রাজিলের বিচে
একবার দেখতে গেছি কেমন হয়, তো ওখানে আমাদের চেহারা দেখে বুঝতে পারছে যে ভারতীয় মানে সাউথ এশিয়ান, এখানকার না, লোকাল না। তারা যখন জিজ্ঞেস করছে কিছু মানুষ যে কোথা থেকে এসেছেন, তো বললাম ইন্ডিয়া থেকে এসেছি। ওই ইন্ডিয়া মানে মোদি, ইন্ডিয়া মিনস মোদি। এইটা হচ্ছে এখন গোটা বিশ্বের কাছে মেসেজ গেছে। সেটাই নরেন্দ্র মোদীর আমলে এই বিরাট পরিবর্তন। এই পরিবর্তন সেই জন্য আমরা অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে দেখতে পেয়েছি। যখন 22শে এপ্রিল আমাদের 26 জন মহিলার সিঁদুর যখন মাথা থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হলো, তখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা তার জবাব দিয়েছি। এবং সেই জবাবটা কেমন হয়েছে? পাকিস্তানের ভেতরে ঢুকে 100 কিলোমিটার ভেতরে পর্যন্ত ভারতবর্ষের মিসাইল দিয়ে স্ট্রাইক করেছে, এবং তারপরে 9খানা জঙ্গি ঘাঁটি সেটা ধ্বংস হয়েছে। এমনকি পাকিস্তানের বিখ্যাত বা কুখ্যাত বলা ভালো যারা উগ্রপন্থী আছে, সেই উগ্রপন্থীর পরিবারের লোকেরা মারা গেছে, এবং সে দুঃখ করে বলেছে আমি কেন ছিলাম না, আমি কেন মারা যায়নি। মাসুদ আজাদ, তিনি, তার পরিবারের লোকেরা পর্যন্ত মারা গেছে। শুধু তাই নয়, তার সাথে সাথে ভারতবর্ষ এই অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে গোটা বিশ্বকে এই বার্তাটা দিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অপারেশন সিঁদুর সাময়িকভাবে স্থগিত, শেষ হয়নি। এবং আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে ভারতবর্ষের বুকে কোনো যদি অ্যাটাক হয়, উগ্রপন্থী আক্রমণ হয়, সেই উগ্রপন্থী আক্রমণের কে অ্যাক্ট অফ ওয়ার বা ভারতবর্ষের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা হবে, এবং ভারতবর্ষ সেইভাবে ট্রিট করবে। এই অপারেশন সিঁদুরের আর একটা অ্যাসপেক্ট আছে, খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। সেই অপারেশনের গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে ভারতবর্ষ এই যে যুদ্ধটা লড়েছে, ভারতবর্ষ এর আগে অনেক যুদ্ধ লড়েছে। পাকিস্তানের সাথে জিতেছি আমরা তিনখানা যুদ্ধে, চীনের সাথে আমরা যুদ্ধ লড়েছি, কিন্তু এই প্রথমবার ভারতবর্ষ যুদ্ধ লড়লো, তার যে সমস্ত হাতিয়ার অস্ত্রশস্ত্র ব্যবহার হয়েছে, সেই অস্ত্রশস্ত্রগুলো মূলত ভারতে তৈরি। ব্রহ্মোস মিসাইলের নাম শুনেছেন আপনারা? ভারতবর্ষের যেটা এয়ার ডিফেন্স সিস্টেম, আমরা ইসরায়েলের আয়রন ডোম শুনে শুনে খুব মানে অভ্যস্ত, খুব বিখ্যাত একটি এয়ার সিকিউরিটি সিস্টেম। তার সাথে সাথে S-400 ব্যবহার করা হয়েছে। S-400টা রাশিয়ার কাছ থেকে আনা। সেটাও কতটা দূরদর্শী এই সরকারের, চিন্তা করুন যে S-400 আনার চুক্তি ভারতবর্ষকে বিজেপির দেয়া প্রথম IITian মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী স্বর্গীয় মনোহর পারিকার, তিনি ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হয়েই গোটা বিশ্বের রক্তচক্ষুকে উপেক্ষা করে, আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে S-400 নেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই S-400 এখন কাজে লাগছে। সেই সময় অনেকে বলেছিলেন যে S-400 নিয়ে কি হবে, ভারতবর্ষের লোক খেতে পাচ্ছে না, অমুক পাচ্ছে না, অনেক এরকম নানা কথা বলেছিলেন। আজকে আমরা বুঝতে পারছি যে S-400 নিয়ে কি লাভ হয়েছে। এবার S-400 তো আমরা রাশিয়া থেকে নিয়েছি, কিন্তু বেশিরভাগ অস্ত্রশস্ত্র আমরা ব্রহ্মোস ব্যবহার করেছি। ব্রহ্মোস ভারতবর্ষে তৈরি। আমরা যে আকাশ তীর যে মিসাইল সিস্টেম, ছোট ছোট মিসাইল, যারা ড্রোনগুলোকে আপনারা দেখতে পাচ্ছিলেন, যে ড্রোনগুলো ঢুকছে পাকিস্তান থেকে, সোয়াব ড্রোন বলে যেগুলোকে, সেই ড্রোনগুলোকে একের পর এক আকাশ তীর ব্যবহার করে তাকে ধ্বংস করা হয়েছে। এবং এটা শুধু তাই নয়, ভারতবর্ষ যখন পাকিস্তানের যে বিমান বাহিনী ধ্বংস করেছে, তার ছাপ গিয়ে পড়েছে আমাদের আরেক প্রতিবেশী দেশ, তাদের অস্ত্র ব্যবসার উপরে। 9% শেয়ার ডাউন হয়ে গেছে চায়নার যে সমস্ত সামরিক অস্ত্র তৈরির কারখানাগুলো আছে, সেই কোম্পানিগুলোর। তার পরিপ্রেক্ষিতে বিশ্বের অনেক দেশ ভারতবর্ষ থেকে ব্রহ্মোস কেনার জন্য আবেদন করছে, ভারতবর্ষ থেকে ব্রহ্মোস নেওয়ার চেষ্টা করছে। এবং এটা বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে। ভারতবর্ষকে মূলত মনে করা হতো যে অস্ত্রশস্ত্র বা প্রতিরক্ষা খাতে আমরা আমদানিকারী দেশ, রপ্তানি আমরা খুব একটা করতে পারতাম না বা পারি না, এই হিসেবে ধরা হতো ভারতবর্ষকে। কিন্তু বিগত দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং তার সাথে আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পরিকল্পনায় এই ভারতবর্ষের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। আমরা সরকারে আসার আগে ভারতবর্ষ যে পরিমাণ অস্ত্রশস্ত্র অর্থাৎ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করত, তা বর্তমানে তা 34 গুণ বেড়েছে। আমি যদি টাকার অঙ্কে হিসেব করি, টাকার অঙ্কটা হচ্ছে 23,622 কোটি টাকার রপ্তানি এই মুহূর্তে ভারতবর্ষ করছে।
যেটা আগে ভাবাই যেত না, এবং 34 গুণ এটা বেড়েছে। এটা আমার মনে হয় নরেন্দ্র মোদী সরকারের বিরাট বড় প্রাপ্তি। ঠিক এইভাবে ভারতবর্ষ তার নাগরিকদেরকে বিভিন্ন জায়গা থেকে সময়ে যখন দুঃসময় এসেছে সেইখান থেকে ইভ্যাকুয়েশন অর্থাৎ বের করে নিয়ে আসা, সেটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে বন্ধ হয়েছিল ভারতবর্ষের ছাত্রছাত্রীদেরকে বের করে আনার জন্য। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়। শুধু তাই নয়, সেই সময় আমরা দেখেছিলাম পাকিস্তানের ছাত্রছাত্রীরাও তারা যাতে বাইরে বেরিয়ে আসতে পারে, তারা ভারত মাতা কি জয় স্লোগান দিতে দিতে রাশিয়া থেকে বেরোচ্ছিল, যাতে তাদেরকে ভারতীয় স্টুডেন্ট মনে করে তাদেরকে সহজে সেখান থেকে বের হতে দেওয়া হয়। এটা পরিবর্তিত ভারতবর্ষ, যা নরেন্দ্র মোদীর মাধ্যমে আমরা এনেছি। এছাড়া কোভিড-19 সময় যে কোনোখান থেকে আনা হোক, বা আফগানিস্তানে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছিল সেখান থেকে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবকে নিয়ে সেখান থেকে নিয়ে আসা হোক, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজ আমাদের সরকার করেছে। আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে গোটা ভারতবর্ষের নকশাল যে ইনফেস্টেড এরিয়া যাকে বলে, বা নকশাল আন্দোলনের দ্বারা প্রভাবিত যে জেলা, সেই জেলার সংখ্যা 70%, বা সেই এরিয়া, ভারতবর্ষের এরিয়া যদি হিসেব করি যে কতগুলো এলাকা নকশাল প্রভাবিত ছিল, সেই এলাকা প্রায় 70% কমে গেছে বিগত 11 বছর। এছাড়াও ইকোনমিক এবং ডিজিটাল ট্রানজাকশনে ভারতবর্ষ একটা রেকর্ড করেছে। আপনারা সবাই জানেন যে 24 লাখ কোটি টাকা পর্যন্ত ডিজিটাল ট্রানজাকশনের মাধ্যমে ভারতবর্ষে এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে, ডিজিটাল ট্রানজাকশন মোডে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমাদের যে ইউপিআই সিস্টেম, যার মাধ্যমে আমরা টাকা লেনদেন করি, আমরা কোনো সবজির দোকানে বা কোনো মুদির দোকানে গিয়ে স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে আমরা টাকা দিয়ে দিই, বিল মেটাই। এটা একটা বিরাট বড় যুগান্তকারী পরিবর্তন ভারতবর্ষের অর্থনীতিতে। এই অর্থনীতির ভাষাতে যাকে বলা হয় ইনফর্মাল ইকোনমি থেকে ফর্মাল ইকোনমির দিকে যাওয়া। অর্থাৎ যে ইকোনমিতে এতদিন পর্যন্ত আমাদের ইকোনমির ম্যাক্সিমাম পার্টটা ছিল যে ইনফর্মাল ইকোনমি, অর্থাৎ যে অর্থনীতিতে আপনার যে আদান প্রদান হচ্ছে অর্থের, তার কোনো লেখাজোখা থাকে না। তার ফলে ব্ল্যাক মানির সংখ্যা ভারতবর্ষে দিনের পর দিন বাড়ছিল। তারপরে নোটবন্দি হয়েছে, আপনারা জানেন। তার পরবর্তী সময়ে ব্ল্যাক মানির সংখ্যা দেশে ক্রমাগত কমছে, এবং যত ফর্মাল ইকোনমির দিকে আমরা যাব তত বেশি ব্ল্যাক মানির সংখ্যা কমবে, এবং এর ফলে দেশের জনগণের লাভ হবে, এবং যে দেশের জনগণ এর ফলে এই ট্যাক্সের লাভ পাবে। আমরা যদি দেখি যে একটা সরকার, যে সরকার 2014 সালের আগে ছিল ইউপিএ 1 এবং ইউপিএ 2, আমরা কি দেখতাম সেই সরকারের? প্রতিদিন পেপারে টিভিতে কোনো না কোনো ঘোটালার গল্প শোনা যেত। কোনো না কোনো ঘোটালা, 2G 3G জিজাজি কোলগেট, এমন কোনো নেই যে কোনো ঘোটালা হয়নি। এ থেকে জেড অব্দি যদি বলা যায় কংগ্রেসের আমলে সমস্ত কিছু ঘোটালা হয়েছে। এমনকি কমনওয়েলথ গেম নিয়ে ঘোটালা হয়েছে, এবং সেই ঘোটালা আপনারা শুনলে পর্যন্ত অবাক হয়ে যাবেন। একটা ছাতা কিনতে ধরুন 10,000 টাকা লাগে, ও ডেলি 3,000 টাকায় ছাতা ভাড়া নিয়ে হয়েছে 1 মাসের জন্য। মানে আপনার 30,000 টাকা খরচ করছেন, অথচ 10,000 টাকা দিয়ে সেই ছাতাটা কিনে নিতে পারতেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। এই ধরনের একের পর এক, সুরেশ কালমাটির নাম সেই সময় এসেছিল, এবং একের পর এক দুর্নীতির অভিযোগ। এমনকি আমি যে জিজাজি স্ক্যামের কথা বললাম, এমনকি গান্ধী পরিবারের সদস্যদের প্রতি পর্যন্ত অভিযোগ উঠেছে স্ক্যামের। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী 11 বছর সরকার পার করার পরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রতি আমাদের বিরোধীদের আঙুল তোলার পর্যন্ত ক্ষমতা নেই যে কোনো অর্থনৈতিক করাপশনের কথা কোনো বিরোধীরা কেউ বলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই নীতি নিয়ে আমরা চলছি, এবং আমাদের সরকার স্বচ্ছ, এবং তার জন্য জেমের মতো ওয়েবসাইট এনেছে সরকারি কাজে। এই জেম ওয়েবসাইট থেকে এখন সরকারি প্রকিউরমেন্ট সব থেকে বেশি হয়, সরকারি জিনিসপত্র সব থেকে বেশি কেনা হয় এই জেম অনলাইনের মাধ্যমে। তার ফলে দুর্নীতি আমরা দূর করতে পেরেছি। কোন এক সময় আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন যে আমি দিল্লি থেকে 1 টাকা পাঠালে 15 পয়সা জনগণের কাছে পৌঁছই, মাঝখানের বাকি টাকাটা উধাও হয়ে যায়। তার হাত থেকে বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নরেন্দ্র মোদী সরকার
ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিট বা ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেইটা শুরু করেছে এবং তার ফলে এর মাধ্যমে 44 লক্ষ কোটি টাকা ডাইরেক্টলি বেনিফিশিয়ারিজ অর্থাৎ উপভোক্তাদের দেওয়া হয়েছে। আমাদের আসাম সরকারও প্রচুর এই ধরনের প্রকল্প চালায়। সেই প্রকল্পগুলোর ব্যাপারে আমাদের যারা এখানে মাননীয় মন্ত্রী কৌশিক বাবু তিনি বলবেন, আমি তাতে যাচ্ছি না। আমি মূলত কেন্দ্র সরকারের বিষয়গুলোতে আমি কনসেন্ট্রেট করছি। পৃথিবীতে অর্থনীতি তত গ্রো করে যে দেশে যত বেশি ব্যবসা বাণিজ্য বাড়ে। বাংলায় একটা কথা আছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। আমরা বাঙালিরা বরাবর ছোটবেলা থেকে বলে এসেছি যে বাণিজ্যের মধ্যে লক্ষ্মী বাস করে। তো বাণিজ্য কত ভালো হয় কোন দেশে, বা কতটা আপনার এখানে বৈদেশিক যারা পয়সা যারা লগ্নি করেন, লগ্নিকারী যাদেরকে বলা হয়, তারা আসেন কিসের উপর নির্ভর করে? একটা স্কেল থাকে, গোটা বিশ্বে এরকম স্কেল আছে দেশগুলো। সেই স্কেলটাকে বলা হয় ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ কত সহজে আপনি কোন দেশে ইজ অফ ডুইং অর্থাৎ সহজতার সাথে আপনি ব্যবসা করতে পারছেন। ভারতবর্ষ 142 থেকে 142তম স্থানে ছিল ভারতবর্ষ। ভাবুন, এক সময় যখন আমরা ক্ষমতায় আসিনি তখন ভারতবর্ষের অর্থনীতিকে বলা হতো ফ্র্যাজাইল 5, বাংলা করলে ভঙ্গুর 5। ভঙ্গুর 5 মানে হচ্ছে 5টা পৃথিবীতে এরকম দেশ ছিল যাদের অর্থনীতিকে বলা হতো ভঙ্গুর অর্থনীতি, অর্থাৎ যে কোনো সময় অর্থনীতিটা ধ্বংস হয়ে যেতে পারে। সেইখান থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা 5ম এবং তারপরে এই মুহূর্তে 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আর যে ইজ অফ ডুইং বিজনেস বললাম, 142তম স্থান ছিল গোটা বিশ্বে আমাদের, সেখান থেকে আমরা 63তম স্থানে উঠে এসেছি। আগামী দিনে আমার বিশ্বাস আরো যে বাড়বে, এটা আমরা উপরের দিকে উঠবো, তত আমাদের এখানে নতুন নতুন ইনভেস্টমেন্ট হবে এবং 2023 এবং 24 অনুসারে আমরা 63তম স্থানে আছি। নতুন তথ্য বেরোলে হয়তো আমরা আরো উপরের দিকে উঠবো। এবং সেখানে যে ভারতবর্ষে এই আমাদের সময়ে প্রায় 1.8 লক্ষ নতুন কোম্পানি তারা রেজিস্টার করেছে কোম্পানি এমএসএমইতে, এবং এমার্জেন্সি ক্রেডিট আমাদের সরকারের মাধ্যমে 2.39 লক্ষ কোটি টাকা আমরা তাদেরকে এমার্জেন্সি ক্রেডিট দিয়েছি। আমাদের সরকার ব্যবসাকে বাইরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেটার ব্যবস্থা করেছি। মধ্যবিত্ত সমাজ যারা চাকরিজীবী তাদের জন্য আমাদের এই সরকার 12 লক্ষ টাকা এবং তার উপরে আরো 75,000 টাকা ট্যাক্স ছাড় দিয়ে তাদের প্রতি স্নেহের পরশ গত যে বাজেট সেই বাজেটে দিয়েছে। এছাড়াও আমরা চন্দ্রযান 3কে চাঁদের সাউথ পোলে আমরা সেখানে করেছি, সেখানে আমরা ল্যান্ড করাতে পেরেছি, যা ভারতবর্ষের বিজ্ঞানীদের অশেষ কৃতিত্ব, বিরাট কৃতিত্ব বলে আমার মনে হয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গা, সেটা আপনাদের কাছাড়ের মানুষ হোক বা আমাদের এই পুরো বরাক উপত্যকার মানুষ হোক, লাস্ট 10 বছরে আমাদের সরকারের সময় যে ধরনের যোগাযোগ ব্যবস্থা, যেভাবে এখানে উন্নতি হয়েছে, ভারতবর্ষের প্রতিটি প্রান্তে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলে যে ডিস্ট্রিক্টগুলোকে বলা হয়, সেই ডিস্ট্রিক্টগুলো পর্যন্ত ট্রেন এবং রাস্তার মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন মেন যে সিটিগুলো আছে, যেমন আপনাদের এখান থেকে ব্রডগেজ একসময় লাইনের অভাব ছিল, সেই ব্রডগেজ লাইন হয়েছে, আমরা সেই লাইনের মধ্য দিয়ে আমরা গুয়াহাটি পৌঁছতে পারছি। ঠিক সেই রকম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কৃষিক্ষেত্রে কৃষক সম্মান নিধি থেকে শুরু করে বিভিন্ন যে ওয়েলফেয়ার স্কিম, 80 কোটি মানুষকে বিনে পয়সায় রেশন দেয়া 5 বছরের জন্য টানা ঘোষণা করা হয়েছে। তার আগেও আমরা দিয়েছি করোনার সময় থেকে, কিন্তু তারপরে এই যে টানা আরো 5 বছর এটা চলবে, এটা বিরাট বড় ব্যাপার বলে আমার মনে হয়। শুধু এর সাথে সাথে আমাদের যে কালচারাল হেরিটেজ বলুন, সে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হোক, বা কাশীতে বিশ্বনাথ করিডোর তৈরি হোক, বা আমাদের যে 370 ধারা বিলোপ হোক, একের পর এক শক্তিশালী সিদ্ধান্ত ভারতবর্ষের এই নরেন্দ্র মোদী সরকার নিয়েছে। আমাদের আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে আমাদের গরিব মানুষকে 5 লক্ষ টাকার যে চিকিৎসা ব্যবস্থা, ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করা, সেটাও নরেন্দ্র মোদী সরকার করেছে। এছাড়া স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি করা। আমরা যদি শিক্ষা ক্ষেত্রে দেখি, আমাদের এত সংখ্যক শিক্ষিত ছেলে মেয়ে তৈরি হয়েছে, তারা উচ্চশিক্ষার জন্য কোথায় যাবে? এই প্রশ্ন বরাবর ছিল। আমাদেরকে বলা হতো যে বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা মন্দির তৈরিতে বিশ্বাস করে, শুধু মন্দির তৈরি করে। আমরা দেখিয়েছি যে আমরা শুধু মন্দির তৈরি করি না, মন্দিরের সাথে সাথে আইআইটিও তৈরি করি। আমি আপনাদের সামনে খুব গর্বের সাথে এই তথ্য তুলে ধরতে চাই যে আমাদের সময়
আমাদের সরকার আসার পর 8খানা নতুন আইআইএম, 7খানা নতুন আইআইটি এবং 490খানা নতুন বিশ্ববিদ্যালয় আমাদের সরকারের সময়ে তৈরি হয়েছে। ট্রিপল আইটি এগুলোর কথা তো ছেড়ে দিলাম, আইজার, প্রচুর ইনস্টিটিউট আমরা তৈরি করেছি। আমরা শিক্ষাক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। গত বাজেটে শিক্ষা নিয়ে এআই কাজ করবে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করবে। সেই কাজের জন্য আমাদের সরকারের তরফ থেকে এআই সেন্টার ফর এক্সিলেন্স অন এডুকেশন 500 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। এরকম এর আগে বিভিন্ন ক্ষেত্রে আরবান ডেভেলপমেন্টের ডিজাইনিং এর জন্য হোক, এগ্রিকালচারের জন্য হোক, এআই সেন্টার সরকার খুলেছে এবং তার প্রতিফলন আমরা খুব অদূর ভবিষ্যতে দেখতে পাবো। আমি বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং ডোনার মিনিস্ট্রির ক্ষেত্রে আমি উল্লেখ করব, ডোনার মিনিস্ট্রিও তার ইনসেপশনের পর থেকে ডোনার মিনিস্ট্রিকে যেভাবে কাজ করার সুযোগ আমরা দেখেছি, বিশেষ করে উত্তর পূর্বে আমাদের সরকার আসার পর, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে উত্তর পূর্বে 60 বারের বেশি এসেছেন, যেটা ভারতবর্ষের এতদিন অর্থাৎ নরেন্দ্র মোদীর আগে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের সকলের নর্থ ইস্ট ভিজিটকে যদি আমরা যোগ করি, তাও নরেন্দ্র মোদী একা তাদের সবার থেকে বেশিবার নর্থ ইস্ট ভিজিট করেছে। 700 বার কোনো না কোনো মন্ত্রী নর্থ ইস্টে এসেছে, 700 বার। আমারই 5-6 বার হয়ে গেল, আমার মন্ত্রী হওয়া মনে হয় এখন 1 বছর হয়নি, 5-6 বার আমার আসা হয়ে গেল নর্থ ইস্টে। প্রত্যেক মন্ত্রীকে বলা আছে তারা নর্থ ইস্টে ভিজিট করবে। শুধু তাই নয়, আপনারা কিছুদিন আগে হয়তো টিভিতে দেখেছেন, দিল্লিতে রাইজিং নর্থ ইস্ট সামিট হয়েছে। সেই সামিটে আপনাদের মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছিল এবং তার সাথে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট নর্থ ইস্ট ক্যাচ করছে। নর্থ ইস্ট এখন আগামী দিনে নর্থ ইস্ট ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিন হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নর্থ ইস্টের রাজ্যগুলিকে বিজনেসের জন্য কতটা উপযুক্ত তুলে ধরার জন্য দিল্লির বুকে অষ্টলক্ষ্মী উৎসব করেছি। এই অষ্টলক্ষ্মী উৎসব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। আমার থাকার সৌভাগ্য হয়েছিল মন্ত্রী হিসেবে। মাননীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন, আপনাদের মুখ্যমন্ত্রীরা ছিলেন। গোটা দিল্লির সামনে নর্থ ইস্টকে যেভাবে তুলে ধরা হয়েছে অষ্টলক্ষ্মী উৎসবের মধ্য দিয়ে, এর আগে কোনো সরকারের আমলে এই ধরনের অষ্টলক্ষ্মী উৎসব বা আমাদের যে রাইজিং নর্থ ইস্ট এই ধরনের ইনভেস্টর সামিট করা হয়নি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের দূতরা পর্যন্ত, বৈদেশিক দূত যারা থাকে, যাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তারা পর্যন্ত উপস্থিত ছিলেন। তারা সেখানে উপস্থিত ছিলেন, আপনাদের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং ভারতবর্ষের তাবড় ইনভেস্টার আদানি গ্রুপের কর্ণধার তিনি উপস্থিত ছিলেন, রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি তিনি উপস্থিত ছিলেন। আমার নিজের যে রাজ্য সেখান থেকে হর্ষ নেউটিয়া গেছিলেন, যিনি ওনার যে গ্রুপ সেই নেউটিয়া গ্রুপের কর্ণধার। আরো আপনাদের উত্তর পূর্ব থেকে যারা ইনভেস্টার আছেন তারা গেছিলেন এবং এইভাবে গোটাও এই নর্থ ইস্টকে উপরের দিকে তুলে ধরার জন্য প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত 11 বছর হয়েছে এবং এই স্বল্প সময়ে এত কাজ বলে শেষ করা সম্ভব নয়। আমিও সবটা বলতে পারলাম না, কিন্তু সময়ের একটা মর্যাদা আছে, তাই আমি আর বেশি কিছু বলবো না। আসাম রিলেটেড যদি কিছু বলার থাকে আমাদের আসামের যারা মাননীয় মন্ত্রী আছেন আহমেদ, তারা বলবেন। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাবো এবং আসুন আপনাদের কাছ মাধ্যমে আমি আমাদের বরাক উপত্যকার এবং অসম প্রদেশের সকল অধিবাসীদেরকে আমি আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা 2047 সালে বিকশিত ভারত তৈরি করার যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন গোটা ভারতবাসীর স্বপ্ন, 140 কোটি ভারতবাসীর স্বপ্ন। আপনি হয়তো রাজনৈতিকভাবে অন্য রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পলিটিক্যালি ডিফার করতে পারেন, আমার সাথে ডিফার করতে পারেন, কিন্তু এই স্বপ্নটা 140 কোটি ভারতবাসীর সবার একটি স্বপ্ন হওয়া উচিত। আমাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু এই লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ বা মতভেদ থাকা উচিত নয়, মতৈক্য থাকা উচিত এবং সকলে মিলে আমরা সেই লক্ষ্য হাসিল করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের মাধ্যমে আমি বরাক উপত্যকা সহ সকল অধিবাসীদেরকে এই আহ্বান জানিয়ে
আমার বক্তব্য এখানে মানে আমার প্রেস মিট এখানেই শেষ করছি। এরপরে যদি আমাদের সম্মানীয় মন্ত্রী যদি কিছু অ্যাড করতে চান অসম প্রদেশ রিলেটেড, সেটা আমি তাকে অনুরোধ করব অ্যাড করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।